সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। প্রশ্নটা এই মুহূর্তে নেপালে শেষ পর্যন্ত কারা সরকার গঠন করতে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার হোক, মধ্যবর্তী একটা সরকার হোক, এই মুহূর্তে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে। প্রথমে একটু খবরগুলি বলে রাখা ভালো। সর্বশেষ যে খবরটা সেটা হচ্ছে যে সর্বশেষ খবরের মধ্যে অন্যতম সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উনার সম্বন্ধে কথা হয়েছিল যে উনি হেলিকপ্টারে করে অন্য কোনো দেশে চলে গিয়েছে। প্রথমে বলা হচ্ছিল ভারতের কথা, পরে জানা গেল দুবাইয়ের কথা। শেষ পর্যন্ত যেটা জানা গেছে যে উনি দেশের মধ্যে শিবপুরী নামে একটা জায়গায়, ওইখানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। সেনাবাহিনীর শেল্টারে শুধু উনি না, আরো বেশ কয়েকজন মন্ত্রী সেখানে আছেন, আরো অনেকে আছেন, তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। আর এদিকে যেটা হয়েছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভারতের একটি প্রতিক্রিয়া, নরেন্দ্র মোদী এখানে নেপালের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আর আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কেপি শর্মা ওলি ওনার একটা বক্তব্যে বলেছেন যে ভারতের সাথে বিরোধিতার কারণেই আমাকে ক্ষমতা হারাতে হলো। এই যে বিষয়টা উনি বলেছেন এটা একটা ট্রিকি মন্তব্য, মানে চালাকিপূর্ণ একটা মন্তব্য। বিষয়টা হয়েছে নেপালে দীর্ঘদিন যাবতই ভারত বিরোধী একটা মনোভাব বেশ দানা বেঁধে উঠতেছিল। মানে এক সময় তো ছিল এরকম যে ভারত নেপাল প্রায় একই রকম বিষয়, মানে যদিও আলাদা রাষ্ট্র, ভারতের রুপি নেপালে চলে, অসুবিধা হয় না, মানে এতটাই বন্ধুত্বের জায়গা, এতটাই ইয়েটা সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ। তো এখন ভারতের বিষয়টা হচ্ছে এরকম যে ভারতের নিকট প্রতিবেশী যারা, যেমন বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা, 2022-এ শ্রীলঙ্কায় একটা টার্ময়েল হলো, সেখানে রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করা হলো। মানুষের মানে মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে মানুষ ক্ষোভে ফুঁসতে শুরু করে এবং তারা রাষ্ট্রপতির ভবন আক্রমণ করে বসে। তো সেই ঘটনাকে একটা সামাল দেওয়া হয়েছে। বাংলাদেশে যেটা হইলো যে শেখ হাসিনার প্রায় 15.5 বছরের রেজিমে এটাকে শেষ করা হয়েছে এবং শেখ হাসিনা চলে গেছেন, ভারতেই আশ্রয় দেওয়া হয়েছে তাকে। এখন নেপালের সাথেও কিন্তু ভারতের 1750 কিলোমিটার সীমান্ত আছে, যে উত্তরাখণ্ডের থেকে এই জায়গাগুলি বেশ কিছু রাজ্যের সাথে এই সীমান্তটি যুক্ত। তো এই সীমান্ত একেবারে পাশের প্রতিবেশী নেপালে অস্থিরতা তৈরি হওয়ার পর এটা নরেন্দ্র মোদী একটা রিয়াকশন দেখিয়েছেন। এর আগে বাংলাদেশের ব্যাপারে আসলে উনি সেরকম কোনো রিয়াকশন দেখাননি, কোনো কথা বলেননি, কিন্তু এবার উনি কথা বলেছেন নেপালে যে তরুণরা নিহত হয়েছে এতে ওনার হৃদয়ে ক্ষত তৈরি হয়েছে, এরকম একটা ভাষায় উনি কথা বলেছেন। আর এদিকে কেপি শর্মা ওলি যে কথাটা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। কেন ট্রিকি? কারণটা হচ্ছে যে নেপালে যারা ক্ষুব্ধ তরুণ, এরা কিন্তু ভারতেরও বিরুদ্ধে। বেশ কিছু কারণ এখানে আছে, ভারতের আধিপত্যবাদ, মানে এরকম মনে করা হয় আর কি, যে ভারত তাদেরকে চাপিয়ে রেখেছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যেটা নেপালের সাথে সীমান্তে, ওই যে লিপুলেখ নিয়ে যে ঘটনাটা, যেখানে বিষয়টা হচ্ছে যে ভারত এবং চীন, ওই দিক দিয়ে ভারত বলে যে এটা তাদের এলাকা, কিন্তু নেপাল সবসময় বলছে যে এটা লিপুলেখ তাদের এলাকা। এটা নিয়ে আসলে তাদের মধ্যে বিরোধটা শেষ হয় নাই। কেপি শর্মা ওলি কিছুদিন আগে জানিয়েছেন, কয়েক মাস আগে যেটা বলেছেন যে লিপুলেখ অঞ্চলটা নেপালের অবিচ্ছেদ্য অংশ, এটা চীন এবং ভারতকে তিনি জানিয়ে দিয়েছিলেন। ওই দিক দিয়ে কিন্তু একটা রোড দিয়ে একটা ট্রান্সপোর্টেশন, ভারত চীনের মধ্যে একটা বাণিজ্য রাস্তা একটা করার কথা ছিল, বা করতেছেও, হয়তো ভারত এটাকে গুরুত্ব দিচ্ছে না। তো এই বিষয়টা নেপালের মধ্যে একটা ক্ষোভ তৈরি করছে। আরেকটা বিষয় কিন্তু আছে, এটাও খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে ধর্মীয়। দর্শক, আপনারা জানেন নেপাল একটি হিন্দু রাষ্ট্র। তো এখন ভারতীয়, মানে হিন্দুদের একজন দেবতা বলা যায়, বা একটা ক্যারেক্টার, যেমন রাম বিয়ে করেছিলেন সীতাকে বিয়ে করেছিলেন। তো এখন জানকী কন্যা সীতাকে বিয়ে করেছিলেন
এখন দেখা যাচ্ছে যে ঐতিহাসিকভাবে সীতা হচ্ছে নেপাল অঞ্চলের অধিবাসী। তো বলা হচ্ছে যে রামও আসলে নেপালেরই মানুষ বা নেপালেরই ব্যক্তি। এটা নেপালের দাবি। কারণটা কি? এত পুরনো যুগে রাম যে সীতাকে বিয়ে করলেন, সেই সময়ে বিয়ের বিষয়টা কিন্তু দূরে দূরে বিয়ে হইতো না, কাছাকাছির মধ্যেই বিয়ে হইতো, নিজস্ব এলাকায় অথবা খুব বেশি হলে আশেপাশের এলাকায়। যোগাযোগ ব্যবস্থার কারণে দূরে বহু দূরে। এখন যেমন আজকের প্রেক্ষিতে বাংলাদেশের একটা ছেলের সাথে আমেরিকান একটা মেয়ের বিয়ে হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়, আগের দিনে সেরকম ছিল না। যোগাযোগ ব্যবস্থার কারণে নিজস্ব এরিয়ার মধ্যেই বিয়েটা হইতো। তো এটাও একটা কারণ যে রামকে নেপাল বলতেছে, অরিজিনেটেড ফ্রম নেপাল। এই ধর্মীয় কারণটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই হিসাবে আসছে। তো এখন খবরের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে জানা যাচ্ছে যে নেপালের এই যে বিক্ষুব্ধতা, এটার পিছনে হামি নেপাল নামে একটা এনজিওর বড় ভূমিকা আছে। তারা আহ, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন যখন, এবং সেখানে এই যে তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা কি করতেন, সেখানে দেখা হইতো যে অনেক কন্টেন্টই থাকতো যেটাতে সরকারের বিভিন্ন রকমের বিলাসিতা, তাদের বিভিন্ন রকমের মানে অন্যায় অবিচার, এই জায়গাগুলিকে তুলে ধরা হইতো যে বিভিন্ন টেকনিক, মানে একটা কৌশলের মাধ্যমে, যেটা তরুণ সমাজের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। এই বিষয়টা কনসার্ন ছিল কিন্তু সরকারেরও। সুতরাং সেখানে বন্ধ করে দেওয়ার পরে এই হামি নেপাল কিন্তু প্রথম ইনিশিয়েট করে এই আন্দোলনটার, এবং যেটাতে সারা জায়গায় সমস্ত জেনজি প্রজন্ম, জেনারেশন জেড, সর্বশেষ জেনারেশন, তরুণ বিক্ষুব্ধ এই জনতা, তাদেরকে মানে তাদেরকে রোখা যাচ্ছে না, তারা কারো কথা শুনতেছে না, সেনাবাহিনীর কথাও তারা শুনতেছেন না। তো যাই হোক, আমরা আলোচনার, এবং এটার জন্য নতুন একটা সরকার গঠনের প্রক্রিয়া চলতেছে, হয়তোবা হয়েও যাবে। এখানে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সিংহের কথা বলা হচ্ছে, আরো কয়েকজনের নাম এসেছে। যারা জেনজি যারা আন্দোলন করেছেন তারা একটা প্রেফার করেছেন, এরকম বিভিন্ন বিষয় এখানে চলে আসছে। তো কেপি শর্মা ওলি যে কথাটা বলেছেন, এটা খুব এটা আলোচনার দাবি রাখে। কেপি শর্মা ওলি বলেছেন ভারত বিরোধিতার কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ষড়যন্ত্রমূলক ভাবে। এই কথাটার সাথে কিন্তু আমাদের গত সরকার, আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু একটা কথা বলেছিলেন যে আমেরিকা কিছু জিনিস চেয়েছিল, আমি দিতে রাজি হই নাই বলে আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে কি, এই যে মানে আরেকজনের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া, ব্লেম গেম খেলা, এটা কিন্তু একটা জনপ্রিয় বিষয়। কেউই নিজের জায়গা থেকে কোনো ভুল হয়েছে, কোনো কিছু ডিল করতে গিয়ে আমার সমস্যা তৈরি হয়েছে, আমি ঠিক বুঝতে পারি নাই, আমার এই বিষয়গুলি কিন্তু কেউ স্বীকারও করেন না। এটা নিয়ে তাদের কোনো স্বীকারোক্তি কখনো দেখা যায় নাই। এই যে ভারতে আছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা কিন্তু কখনোই বলে নাই যে আমাদের কোনো ভুল ছিল। তারা সবসময় যেটা বলছে যে ছাত্রদের ক্ষুব্ধতা কাজে লাগিয়ে এনে একটা ভিন্ন শক্তি এটার ভিতরে প্রবেশ করছে এবং সরকারকে উৎখাত করছে। হয়তো বা বিষয়টা সত্য হইলেও হইতে পারে, বিষয়টা এমন ভাবে বলাই যায় যে এটার সাথে অন্যরা যুক্ত হয়েছে। যখন আসলে একটা জায়গায় আগুন লাগে, সেখানে ইন্ধন দেওয়ার অনেক লোকই যুক্ত হয়ে যায়, কিন্তু আগুনটা যে লাগলো এটার পিছনে আমার কি কোনো দায় আছে? মানে যেটা সক্রেটিস বলেছিলেন যে নিজেকে জানো, নিজেকে বিশ্লেষণ করো, সেই জায়গাটা কি এই সমস্ত শাসকদের আছে? এই যে কেপি শর্মা ওলি বলতেছেন যে ভারত বিরোধিতার কারণে তার এই পতনটা হয়েছে, হয়তো বা আংশিকভাবে সত্য, কিন্তু এই সরকার, এই যে নেপাল সরকারের বিরুদ্ধে তাদের জনগণের যে কখনোই এই সরকারগুলি, এই রাজনৈতিক সরকারগুলি কখনোই জনবান্ধব ছিল না, জনগণের ভালোর জন্য তারা কোনো কাজ করে নাই, এই অভিযোগের জবাবটা কি? এই সমস্ত বিষয় যখন তৈরি হয় তখন কিন্তু বিক্ষোভ শুরু হয়, এবং সেই বিক্ষোভের সুযোগ নেওয়ার জন্য অনেকেই বসে থাকে। আপনার ভিতরে যদি দুর্বলতা থাকে, আমার ভিতরে যদি দুর্বলতা থাকে, তখন অন্য একজন, সে মানুষ, সে তো পশুও, সে সুযোগ তো নেবেই। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপারকে
মানে অস্বীকার করে লাভ নাই, আরেকজনের উপরে দোষ চাপিয়ে লাভ নাই। আমাদের বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি। এখানে অজুহাত দেওয়ার প্রসঙ্গ, ব্লেম গেম, অন্যের উপরে দায় চাপানোর একটা প্রক্রিয়া আছে। কেউই নিজের দোষ, নিজের কোনো ভুল, নিজের কোনো সমালোচনা করতে রাজি না, এই সংস্কৃতিটাই নাই। কেপি শর্মা ওলি বলছেন যে কি ভারত বিরোধিতার কারণে আমাকে ক্ষমতা ছাড়তে হলো। শেখ হাসিনা কি বলছেন, আমেরিকা এই জিনিস চেয়েছিল, তাদের প্রস্তাবে রাজি হলে আমাকে ক্ষমতা ছাড়তে হতো না। এই কথাগুলি কতটা সত্য আবার কতটা অসত্য, আংশিকভাবে হয়তোবা সত্য। যখন জনতা বিক্ষুব্ধ হয়ে উঠে সেই সুযোগটা বিদেশি শক্তিরা নিবে, এটা খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। আমার দুর্বলতা থাকলে সেই দুর্বলতাকে অন্যরা কাজে লাগাইতে চাইবে। মানুষ মূলত পশু, সুতরাং তাদের মধ্যে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী মানসিকতা এটা সবসময় ছিল, আগের যুগেও ছিল। রাজারা ক্ষমতায় এসেই পাশের কোন দেশ দখল করা যায়, সেখানে কি কি দুর্বলতা আছে, যিনি রাজ্য পরিচালনা করছেন তার কি কি ভুল আছে, সে কি রাজ্য পরিচালনা বাদ দিয়া সঙ্গীত টঙ্গীত নিয়ে খুব বেশি ব্যস্ত আছে কিনা, বিলাসিতা নিয়ে খুব বেশি ব্যস্ত আছে কিনা, যদি না থাকে তাহলে তারা বিলাসিতার ভিতরে ঢুকাইয়া দেওয়া, এই সমস্ত বিষয়গুলি কিন্তু রয়েছে। নেপালে যেটা হয়েছে সেটা হলো যে ভারত বিরোধিতার কিছু জায়গা তো ছিলই, ভারতের বিরুদ্ধে মানুষ বিক্ষুব্ধ তো ছিলই। ভারত তো অনেক কিছু চাইবেই যে তাদের প্রতিবেশীদের উপরে তাদের প্রভাবটা বজায় থাকুক, এবং কেউ যদি সেটা থেকে বেরোতে চায় তাহলে তাদেরকে একটা শিক্ষা দেওয়া, সেটাও তো চাইবে। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার হয়তো বা আমেরিকার একটু বিরুদ্ধ অবস্থান নিয়েছিল, অনেক ঘটনায় সেটা দেখা যায়। তো আমেরিকা তো চাইবেই, এটা একটা সহজ সমীকরণের কথা আমি বলতেছি। বাস্তবে কি হয়েছে সেই আলোচনা, সেই বিশ্লেষণ আমরা আজকে করতেছি না। যেই বিশ্লেষণটা আসতেছে সেটা হচ্ছে যে নিজস্ব দুর্বলতা থাকলে সেটাকে পুঁজি করে অন্যরা সেই স্বার্থ আদায়, নিজস্ব স্বার্থ আদায় করতে চাইবে। এই যে বাংলাদেশে যে বলা হয় ভারতীয় আধিপত্যবাদ, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর ভিতরে, বিমান বাহিনীর ভিতরে, পুলিশের ভিতরে, প্রশাসনের ভিতরে এরা ভারতীয়রা এখানে মানে তারা 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 এখানে জায়গা করে নিয়েছিল, তো ভারত সেভাবে কন্ট্রোল করত। তো এগুলি তো বাস্তব হবেই। এই যে বাস্তবতাটা, এটা ভারতের দোষ হিসেবে না দেখে নিজস্ব দুর্বলতা হিসেবে দেখা উচিত বলে আমি মনে করি। কেপি শর্মা ওলি যাই বলে থাকুক, কিন্তু এই নেপাল সরকারের ভিতরে, নেপালে গণতন্ত্র আসছে 17 বছর, এই 17 বছরের মধ্যে 13 বার সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক সরকারগুলি পরিবর্তন হয়েছে। তাদের দক্ষতার অভাব ছিল, তাদের জনবান্ধব, জনগণের ভালো করার মতো তাদের মন মানসিকতা কম ছিল, কিন্তু দুর্নীতি বন্ধ হয় নাই। নিজস্ব উন্নতির জায়গাটা তারা বন্ধ রাখে না, নিজস্ব বিলাস বেসনের ভিতরে থাকাটা তারা কখনোই ছাড়ে নাই। বাংলাদেশের ক্ষেত্রেও কথাটা সত্য, এবং একই বিষয় সত্য ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও। সব জায়গাতে এই বিষয়গুলি দেখা গেছে। যখন শ্রীলঙ্কাতে যখন মানুষ একটা রুটি কিনতে পারতেছিল না, একটা রুটির দাম 500 টাকায় চলে গেছিল, 500 রুপিতে চলে গেছিল, তখন কি যে রাজাপাকসে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যরা না খেয়ে থাকতেন? তাদের বিলাস বেসনে কোনো সমস্যা ছিল? কোনো একটা সরকার কখনোই কি জনগণের জন্য উপকারী হিসেবে কাজ করেছে? জনগণের মধ্যে চলে আসছে, নেপালে একটা ব্যাপকভাবে চলে আসছে যে আগের রাজারাই ভালো ছিল, রাজতন্ত্রই ভালো ছিল। এবং বালেন্দ্র সিংহের কথা যে বলা হচ্ছে, উনি রাজ পরিবারের একজন উত্তরসূরি, তাকে ক্ষমতায় নিয়ে আসার কথা বলা হচ্ছে, অন্যান্যদের নামও আসছে। তো যাই হোক, আলটিমেটলি যাই হোক, একটা জিনিস পর্যবেক্ষকরা বলছেন যে 17 বছর আগে যে রাজতন্ত্রটা ছিল, এই রাজতন্ত্রের যারা প্রতিনিধি, রাজতন্ত্রের সাথে যাদের সংযোগ আছে, এরকম একটা সরকারি নতুন করে গঠন করা হবে। কারণ নেপালের মানুষ মনে করতেছে এই যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, তারা প্রত্যাশা মেটাইতে পারে নাই, তাদের দক্ষতার জায়গার অভাব আছে, তাদের সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অভাব আছে, তারা জনগণের জন্য ভালো কোনো কাজ কখনোই করে নাই, জনগণের স্বার্থ তারা কখনোই দেখে নাই। দর্শক, এক সময় যারা রাষ্ট্রটা পরিচালনা করত, তারা কিন্তু নিজস্ব সুযোগ সুবিধা, সুখ, এগুলিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে, এখনো দেওয়া হয়। আমাদের দেশের যারা আন্দোলন করে ক্ষমতায় গেছে, তারাও কিন্তু এসি গাড়িতে চলে, বিশাল বিশাল অফিস মেইনটেইন করে, তাদের বিলাস বেসনের মাত্রা কিন্তু বেড়ে গেছে, এটা কিন্তু সত্য। এগুলি সাধারণ মানুষ খুব যে সহজভাবে নেয় তা কিন্তু না, কখনোই নিত না, কিন্তু আগে কোনো কিছু করার ছিল না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে তথ্যের প্রবাহ চলছে এবং সাংবাদিকেরা যেভাবে সমস্ত বিষয়ে রিপোর্ট করে থাকেন, এখন কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। ফলত সাধারণ মানুষ এক একটা
দিয়াশালাইয়ের কাঠির মতো উত্তপ্ত হয়ে থাকে, তাদের মধ্যে বারুদ, যে বারুদটা ম্যাচের কাঠির ডগায় থাকে, সেই বারুদটা যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে, সেই আগুনে পুড়তে হয় কেপি শর্মা ওলি, শেখ হাসিনা, এই যে রাজা পাকসে, এদের মতো শাসকদের। সুতরাং সাধু সাবধান, এখন আর সে আগের যুগ নেই, নতুন যুগে জেনজিদের প্রজন্মে আপনাকে চিন্তা করতে হবে আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, জনগণকে কতটা সুখে রাখতে পারবেন, কতটা ব্যালেন্স ভারসাম্যের মধ্যে রাখতে পারবেন, সেই চিন্তা করে আপনাকে রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। আজকের মতো ধন্যবাদ সবাই।